আমাকে জোরে করে নি বলছি। কিন্তু পারবে না বেটা, বুঝছো না? বড়রা টলমল হয়ে যাচ্ছে, বড়রা তুমি চাইবে। ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি চলে এসেছি আজকে বাঁকুড়া জেলার বিখ্যাত এক পাহাড়ে বা বিখ্যাত এক টুরিস্ট স্পটে। সেটা হচ্ছে বিহারীনাথ টুরিস্ট স্পট। এই বিহারীনাথ টুরিস্ট স্পটে ঠিক কি কি দেখার আছে তোমাদেরকে সবটাই দেখাবো। তো সাথে থাকো, আমার দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই চ্যানেলে আমার যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন আছি বিহারীনাথ যাওয়ার পথে পাহাড় কোলের রাস্তাতে। তো পাহাড় কোলের রাস্তাতে আছি এই কারণেই যে তোমাদেরকে এখানে এক পাহাড়ি বাবা থাকে, ঠিক পাহাড়ি বাবার এই যে রাস্তা, সেই রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি আমি। প্রথমে আমরা যাব তোমার পার্কে। ওই পার্ক প্রথমে ঘুরে আসবো, যে ইকো পার্ক আছে, ইকো পার্কে দেখার পর তারপর যাব মন্দিরে। মন্দিরে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো এই যে পাহাড়ি বাবার আশ্রম, ঠিক একা কি ভাবে থাকে। তো পাহাড়ি বাবার আশ্রম দেখাবো, চলো তাহলে। দেখো বন্ধুরা, আমরা এখন বিহারীনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো একটু একটু বিহারীনাথ পাহাড় দেখা যাচ্ছে। তোমরা যদি এখানে কলকাতা থেকে আসতে চাও তো হাওড়া থেকে ডাইরেক্ট আসানসোলের ট্রেন ধরে আসানসোলে নেমে ওখান থেকে বাসে করে সালতোড়া হয়ে বিহারীনাথ আসতে পারো। আর যদি পার্সোনাল গাড়ি দিয়ে আসতে চাও তো বর্ধমান হয়ে রানীগঞ্জ হয়ে সালতোড়া হয়ে বিহারীনাথ। তো সম্পূর্ণ শর্ট ট্রিপ, দু একদিনের ট্রিপ। প্রাকৃতির খুবই মনোরম পরিবেশ এখানে। এই প্রাকৃতিক সৌন্দর্যায়ন তোমরা যদি দেখতে চাও তো ছুটি কাটাতে এখানে শর্ট ট্রিপ আসতে পারো। খুব সুন্দর একখানা জায়গা। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই আমি। এই দেখো বন্ধুরা, আমরা এখন ইকো পার্কে চলে এসেছি। দেখি এখানে ইকো পার্কে একটা ভিউ পয়েন্ট আছে, পাহাড়ের ভিউ পয়েন্ট দেখা যায় এখান থেকে। তো এখান থেকে পাহাড়ের সমস্ত ভিউ দেখবো আমরা। বিহারনাথ পাহাড়ের ভিউ এখান থেকে খুব ভালো দেখা যায়। তো সেই কারণে আমরা এখন উপরে উঠছি। বিশেষ করে এই যে ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের দৃশ্য নাকি খুব সুন্দর দেখায়। মানে প্রকৃতির অপরূপ মনোরম পরিবেশে একটা যে দৃশ্য এখান থেকে খুব সৌন্দর্যভাবে দেখা যায়। তো ইকো পার্কের এই দেখো সুন্দর একখানা ছবি। ধরবে আতো না, আতো না। তো সিটে বসো, সিটে বসো, সিট ফাঁকা। সিটটাতে বস বেটা, সিটটাতে তুই নাম তাইলে, তুই যখন পাচ্ছিস দিতে নাম। পরে যাবো। এটা তো পারবে না বেটা, দেখছো না? বড়রা টলমল হয়ে যাচ্ছে, বড়রা তুমি চাইবে। দেখবি ধরবি ভালো করে, পড়ে দিস না বেটা। চলো নাম নাম কিছু মনে ধরে ধরে নামবি। হ্যাঁ, হাত ছাড়িস না। এই দেখো, বিশেষ করে বিকেল বেলায় প্রাকৃতির অপরূপ মনোরম পরিবেশ উপভোগ করার একটা সুন্দর প্লেস বিহারীনাথ টুরিস্ট স্পট। তো এই বিহারীনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1450 ফুট উঁচু। তো এখানে বিকেলের আড্ডা খুব ভালোই জমে, না এলে বুঝতে পারবে না। টি টাইমের আড্ডা কিন্তু খুব সুন্দর এখানে।
এখানে চা খেতে খেতে এই প্রাকৃতির অপরূপ মনোরম পরিবেশ তোমরা যদি দেখো মুগ্ধ হতে বাধ্য হবে। এই দেখো আমি চলে এসেছি এখন বিহারনাথ মন্দিরে। তো মন্দিরের এটা গেট, মহাতীর্থ বিহারীনাথ ধাম। তো এই বাবার মন্দিরে দুটি গেট আছে। দুটি গেট ঠিকই কারণে, দুটি গেট হচ্ছে বিশেষ করে শ্রাবণ মাসে যারা ভক্ত বাবার মাথায় জল ঢালতে আসে দূর দূরান্ত থেকে, প্রচুর ভিড় হয়, সেই কারণে এই দুটি গেট করেছে যাতে করে ভিড় একটু কম হয়। কয়েক হাজার মানুষ এখানে শ্রাবণ মাসে এলে তোমরা দেখতে পাবে প্রচুর মানুষের এখানে ভিড় হয়, বাবার মাথায় জল অর্পণ করতে আসে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো শিবগঙ্গা। শিবগঙ্গা ঠিক কেমন হয় তোমাদেরকে দেখাবো। এই শিবগঙ্গা থেকে বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা মা মাসিমারা আসে, দিদি বা বোন আসে, তারা এখান থেকে স্নান করে আর বাবার মাথায় জল অর্পণ করতে পারবে এই শিবগঙ্গা থেকে। তো দেখো শিবগঙ্গার জল কিন্তু খুবই স্বচ্ছ পরিষ্কার, আর প্রায় রাউন্ড আকৃতির এই শিবগঙ্গা, গোলাকার আকৃতি। খুবই সৌন্দর্য এই শিবগঙ্গা, তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। খুবই সৌন্দর্যায়ন এই শিবগঙ্গা। এই দেখো বন্ধুরা, এখন বাজে 10:30। আমি এসছি এই বিহারনাথ মন্দিরে। দেখো এই মন্দিরের সচিত্র দেখো তোমরা। মন্দিরের পেছনে দেখা যাচ্ছে বিহারীনাথ পাহাড়। তো এই মন্দিরের পাশেও আছে ছোট ছোট মন্দির, তারা মায়ের মন্দির আছে, হনুমান মন্দির আছে, শ্রীকৃষ্ণ মন্দির আছে, নন্দী মহারাজ আছে, ছোটখাটো অনেক সৌন্দর্য মন্দির আছে। তো এই দেখো পাহাড়ের ভিউ। এখন খুবই ফাঁকা, তো খুবই সৌন্দর্য এই মন্দিরগুলো, ছোটখাটো মন্দির, খুবই সুন্দর। এই দেখো এটা তারা মায়ের মন্দির, খুবই সুন্দর। এই দেখো বন্ধুরা, এখন পুজোতে বসেছে পুরোহিত মশাই। তো এই দেখো, তো আমরা একবার মন্দির পরিক্রমা করে নিই। মন্দিরের দেওয়ালে ঠিক কি কি দেবতা আছে, খুবই সৌন্দর্যভাবে সাজানো আছে এই মন্দির। পুরো সিসিটিভি দিয়ে ঘেরা আছে এই মন্দির। কালভৈরবীর মন্দিরও আছে এখানে, কালভৈরবীর মূর্তিও দেখতে পাবে তোমরা। তো এই দেখো মন্দিরের চারিপাশ আমি পরিক্রমা করছি। মন্দিরের চারিপাশ দেখো, এখন কিন্তু খুবই ফাঁকা। আমি ফাঁকা সময় এসছি বেড়াতে। তো দেখো খুবই সুন্দর। এই দেখো এটা আউট গেট। তো তোমরাও যদি এখানে আসতে চাও তো ফাঁকা সময়ে আসতে পারো, শ্রাবণ মাসেও আসতে পারো, শিবরাত্রির টাইমে আসতে পারো। শিবরাত্রিতে কীর্তন হয়, অনেক মেলা হয়, খুব বড় 7 দিনের মেলা হয় এখানে। সকালে পুজোর সাথে সাথে প্রতি সোমবার কিন্তু সন্ধে 6:30টার মধ্যেই আরতি হয়। তোমরা এখানে এলে বিশেষ করে রবিবার রাত্রে কিংবা সোমবার সকালে আসতে পারো, তাহলে এই বাবা বিহারনাথ মন্দিরের এই যে সুন্দর আরতি হয়, এই আরতি তোমরা দর্শন করতে পারবে। মন্দির দর্শন করার পর এবার নন্দী মহারাজের কাছে এসছি আমরা। দেখো এই নন্দী মহারাজ হচ্ছে শিব বাবার সম্বল। আর এই বিহারনাথ পাহাড়ের এক পাহাড়ি বাবা থাকে। তো আমরা এখন পাহাড়ি বাবার উদ্দেশ্যে বিহারনাথ পাহাড়ে ট্রেকিং করে উঠছি। দেখো তো খুবই খাড়া পাহাড়,
তো তোমরা যদি এই পাহাড়ি বাবার আশ্রমে আসতে চাও, তো মন্দিরের ঠিক অপোজিটে, মন্দিরের ঠিক পেছনে যেদিকে মন্দির আছে তার উল্টো দিকে কিন্তু পাহাড়ি বাবার এই আশ্রম আছে। তো এই পাহাড়ি বাবার আশ্রমে যেতে গেলে তোমাদেরকে প্রথমে যে আমি রুট দেখিয়েছিলাম সেই রুট অনুযায়ী আসতে হবে। তো এই পাহাড়ি বাবা ঠিক একা পাহাড়ের উপরে কিভাবে থাকে তোমরা যদি দেখতে চাও, তো এখানে দেখতে পাবে খুব উঁচু খাড়া পাহাড়, অনেকটাই উঠতে হবে। তো ওই দেখো পাহাড়ি বাবার আশ্রম একটু আমি দেখতে পাচ্ছি, একটু একটু দেখতে পাচ্ছি। তো চলো উপরে যাই। তো এই জায়গার একবার দৃশ্য তোমাদেরকে দেখাই। দেখো আমি অনেকটাই উপরে উঠে এসেছি। দেখো কত ঘন জঙ্গল। এই যে পাহাড়ের উপরে ওঠা একা কিন্তু মোটেই নয়, সাথে দু একজন আসতে হবে। আর এখানে উঠতে গেলে বোতলে করে জল আনতে হবে। তো চলো দেখি আমি এবার পাহাড়ি বাবা ঠিক কিভাবে থাকে একা এই গভীর জঙ্গলে বা এই ঘন বনে কিভাবে থাকে তোমাদেরকে আমি দেখাবো। চলো পাহাড়ি বাবার কাছে যাই। আদিবাসীরা আসে এখানে আপনার? আদিবাসীদেরই তো আগে, আমার আসার আগে আদিবাসীদের এই ঘরটা ছিল। আচ্ছা। আমার আসা হলো এখানে 11 বছরের মতো। তখন ওরা বলছিল আমরা 3 বছর আগে ঘর বানিয়েছি, হ্যাঁ। সাধুটা আমাকে থাকতে দেবে না, একাই থাকবে। আচ্ছা। গায়ের লোকরা বললো হ্যাঁ রে, গ্রামে আমরা 100 ঘর লোক একসঙ্গে থাকতে পারি, তোদের দুজনের এখানে থাকতে কি কষ্ট। তো বাবা এখানে দীর্ঘ 11 বছর ধরে আছে। তো 11 বছর ধরে কিভাবে আছে তোমরা দেখো। একা এই বনের মধ্যে বিশেষ করে যোগী পুরুষরাই পারে। তো এই দেখো বাবার এখানে খাবার হচ্ছে। তো বাবা এখানে থালা বাসন ধুচ্ছে, পুজো সামগ্রী যেখানে পুজো হবে। মন্দির দেখাবো তোমাদেরকে। এখানে খুব একটা আকর্ষণীয় জিনিস দেখাবো তোমাদেরকে আমি, সেটা হচ্ছে ঝর্ণা। এটা বড় আম গাছ। তো আম গাছের তলাতেই একটা ঝর্ণা আছে। এটা হচ্ছে আম ঝর্ণা। আমতলা দিয়ে এই ঝর্ণা বেরিয়ে এসছে, সেই কারণে এটা হচ্ছে আম ঝর্ণা। তো দেখো এভাবেই কিন্তু দিনের পর দিন এই ঝর্ণা থেকে একই প্রেসারে জল পড়ে যায়। তো দেখো খুব সুন্দর ওই আম গাছে তলা দিয়ে এই ঝর্ণা বেরিয়ে এসছে, সেই কারণে এই ঝর্ণার নাম হচ্ছে আম ঝর্ণা। এই ঝর্ণা জলেই কিন্তু সাধু বাবা খেয়ে বেঁচে থাকে। সাধু বাবা এখানে স্নান করে রান্না করে জল খায়, এই জলেই রান্না হয়, খুবই স্বচ্ছ জল। তো চলো আমরা এই স্বচ্ছ জল একবার খাই। দারুণ লাগছে, খুবই অপূর্ব এই ঝর্ণা জল। দেখো খুবই সুন্দর। তো তোমাদেরকে পাহাড়ি বাবার এই যে ছোট মন্দির আছে সেই মন্দির তোমাদেরকে দেখাবো আমি। এখানে আগে ফাঁকা ছিল, এখন সেট করে দিয়েছে। তো এখানে শালতোড়ার ভিডিও আসে, এখানে শালতোড়ার ওসি সাহেব আসে এই পাহাড়ি বাবাকে দেখতে, মাঝে মধ্যে আসে। তো শালতোড়া থেকে প্রচুর মানুষ আসে এখানে। আর বিশেষ করে হাওড়া কলকাতা থেকেও আসে। বাবা বলছিল যে কলকাতা থেকে বা হাওড়া থেকে অনেক মানুষ আসে এখানে। তো দীর্ঘ 11 বছর যাবৎ বাবা এখানে আছে। তো কিভাবে আছে দেখো, এখানে একটা ছোট ঘর আছে। আর চারিদিকে কিন্তু বিহারীনাথ পাহাড়ের গভীর জঙ্গল। তো বাবার এই দেখো ছোট রান্নাঘর। তো তোমরা এসো এখানে বাবাকে সাহায্য করে যাও, যদি তোমাদের সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী সাহায্য করো। তো আমি কিছু চাল ডাল নিয়ে এসেছিলাম, বাবাকে দিলাম। তো এই দেখো, তো এই জঙ্গলের অপরূপ মনোরম পরিবেশ খুবই সুন্দর। এখানে অক্সিজেন লেভেল একদম পুরোপুরি 100 বলতে পারো তোমরা।